আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আজকের ভিডিওটা পুরোটা দেখবেন। আপনারা দীপশিতা ধরের অনেক বক্তব্য শুনেছেন, আজকের একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো। দীপশিতা ধরের বক্তব্যটা শোনার পরে আপনারাই বিবেচনা করবেন যে দীপশিতা ধরের মতো নেত্রীদের বিধানসভায় প্রয়োজন কিনা, পার্লামেন্টে প্রয়োজন কিনা। আর যাদের প্রয়োজন নেই, দুর্ভাগ্য, বাংলার মানুষ তাদেরকেই পাঠাচ্ছে বিধানসভাতে, তাদেরকেই পাঠাচ্ছে পার্লামেন্টে। আজকের রচনা ব্যানার্জি পার্লামেন্টে গড় হাজিরা কত? আজকের দীপক অধিকারী ওনার পার্লামেন্টে গড় হাজিরা কত? বাংলার মানুষ কিন্তু এনাদেরকেই ভোট দেবে। আমি জানি না এনাদের কি মধু রয়েছে, মানে এনাদের পিছনে কি মধু রয়েছে। নরেন্দ্র মোদী কি বলছেন? জেলে বসে আমরা সরকার চালাতে দেব না। দীপশিতা ধরের চমৎকার উত্তরটা আপনারা শুনবেন। দীপশিতা ধরকে কিভাবে বাধা দেওয়ার চেষ্টা চলছে সেটাও আপনারা দেখবেন। কথা বলবো, আগে দীপশিতা ধরের কথাগুলো শুনুন। দীপশিতা, এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার একটা কথা বলছেন যে জেলে বসে আমরা সরকার চালাতে দেব না। আপনারা জানেন যে আপের মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি কিছুদিন মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছেন জেলে বসে। এখন তারা দুর্নীতি মুক্ত করতে চাইছেন, প্রধানমন্ত্রীকেও এর আয়তায় এনেছেন, যেটা বিজেপি বলছে আমরা প্রধানমন্ত্রীকেও এর আয়তায় এনেছি। আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে? কেন আপনারা বিরোধিতা করছেন? দেখুন, সবার আগে তো এই যে বলছেন না কাউকে জেলে বসে কাউকে চালাতে দেবেন না, আমরা তো দেখলাম পশ্চিমবঙ্গে যারা জেলে বসে রাজ্য চালালেন, সিবিআই তাদের একজনকেও জেলের মধ্যে রাখতে পারলেন না। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেছেন। এই সারদার এই এত সাধারণ গরিব মানুষের টাকা যে দুজন মারলেন তাদেরও পর্যন্ত খালাস করে দিয়েছেন। ফলে এই যে সিবিআই, ইডি, তারা যে আদেও দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন না পলিটিক্যাল পার্টির টুল হয়ে লড়ছেন, সে নিয়ে তো আমাদের প্রশ্ন থেকে গেল। কিন্তু আমি একটুখানি সময় চাইবো বিশ্বদার কাছে, কারণ অনেকগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেবজিৎ দা তুলেছেন এবং আমার মনে হয় সেটা আমার ব্যক্তিগতভাবে অবশ্যই আমাদের উত্তর দেওয়া উচিত। উনি বলেছেন যে আমরা যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলাম, আমরা তো পালিয়ে এসেছিলাম। ঠিক, আমাদের ধর্মের কারণে পালিয়ে এসেছিলাম, একদম ঠিক। আমার প্রশ্ন হচ্ছে, এপার বাংলায় আসার পর আমাদের ধর্মের কারণেই কোনো ধর্মীয় রাজনৈতিক দল বা কোনো ধর্মীয় সংগঠন আমাদের মাথায় ছাতা হলো না কেন? আমি শিবাজি প্রতিম বাবুর লেখা পড়ছিলাম, ইউসিআরসি সম্পর্কে উনি লিখেছেন, ওপার বাংলা থেকে আসে এপার বাংলার হিন্দু মানুষ, ছিন্নমূল মানুষ, রিফিউজি মানুষ, তাদের জমির জন্য, তাদের জীবন জীবিকার জন্য যে সংগঠন সবচেয়ে বেশি লড়েছে তারা ইউসিআরসি। তারা ওই লাল ঝান্ডার রাজনীতি করতো, বামপন্থী রাজনীতি করতো, যেখান থেকে আমাদের পরিবারের লোক, আমার দাদুর বাবা তিনি কংগ্রেসে ছিলেন। এপার বাংলায় আসার পর ইউসিআরসির মধ্যে দিয়ে আমরা বামপন্থী রাজনীতির মধ্যে এসেছি। ফলে আমরা যারা ওই পরিবারগুলো থেকে, ওই হিন্দু রিফিউজি পরিবার থেকে এপার বাংলা এসেছি, আমাদের রাজনীতির প্রতি, যারা আমাদের মাথায় ছাতা হয়েছিল, যারা আমার জীবন জীবিকার কথা বলেছে, তাদের প্রতি দায়বদ্ধতা আছে। দ্বিতীয় কথা, উনি বলেছেন যে আমাদের যদি টাইটেল শেখ হতো তাহলে আমাদের কিছু হতো না। আমি ওনাকে মনে করে দিতে চাইবো, শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, যে বাড়ি ছেড়ে আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম, সেই বাড়িতেই মুজিবুর রহমানকে খুন করা হয়েছিল। শেখ বলে তাকে বাঁচানো যায়নি, তার কারণ যারা খুন করেছিলেন এবং যাদের জন্য আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছি, তারা যে আদর্শে বিশ্বাস করে, সেই আদর্শে আপনার টাইটেল ধর হতে পারে, আপনার নামের পিছনে শেখ হতে পারে, আপনি যদি মুসলিম রাষ্ট্রে বিশ্বাস না করেন আপনার কোনো জায়গা নেই। ঠিক যেরকম এই ভারতে ওই গৌরী লঙ্কেশ, দাবোলকার, গোবিন্দ পানসার, এরা সবাই হিন্দু ছিলেন এবং এদেরকে যারা খুন করলেন তারাও ওই একই হিন্দু রাষ্ট্র তৈরি করতে চান, এটা হিন্দু রাষ্ট্রের বিরোধী ছিলেন, তাই এরা। আমাদের কাছে, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমাদের কাছে মুসলিম রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র একটাও আমরা চাই না। আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, যেখানে আরএসএস এবং জামাতে ইসলামী দুজনেই ভাই ভাই, দুজনেরই আমাদের দরকার নাই। উত্তর দেবে দেবজিৎ। প্যালেস্টাইনের মতন হিন্দুও নয়, মুসলমান নয়, এরকম একটা রাষ্ট্র যদি ওনারা চান, তার জন্য তো লম্বা লম্বা মিছিল করেন, এটা একটা ঘটনা। অথচ ওই বাংলাদেশে যখন হিন্দুদের, আমি জাস্ট একটা কথা, বাংলাদেশে যখন হিন্দুদের ওই মূর্তি ভাঙা হয়, তখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুর জন্য যারা রাস্তায় নামেন, তারাও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারাও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বামপন্থীদের ভূমিকা দেশ কাল নির্বিশেষে একই জায়গায় ছিল। কমিউনিস্ট পার্টি নেমেছে কি আমার মনে হয়? অবশ্যই নেমেছে, আমি নিজে মিছিল করেছি। একটা কথা, সবাই আমার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। মোবাইলে তো আমরা সবাই দেখলাম শুভেন্দু অধিকারী হাত পেতে ঘুষ নিচ্ছিলেন।
তারপরেও তো দেখা গেল মোবাইলে দেখা শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেলেন এবং গিয়ে মোবাইল থেকে opposition সুন্দর যে leader, ভিডিও opposition চলে গেল। অন্যদিকে বিশেষ আমার just একটা লাইন আছেন মানে মরিচঝাপি নিয়ে প্রচুর কথা হয়েছে এবং 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর মরিচঝাপি নিয়ে একটি কমিশন করেছিলেন। এখন তো অনেকগুলো বছর হয়ে গেল, আমার মনে হয় এই প্রশ্ন আমাদের করার পরিবর্তে আপনারা মরিচঝাপির রিপোর্টটা বার করুন, যে 1, 2, 3, 4 লোক তারা খারাপ কাজ করেছিলেন, তারা খুন করেছিলেন, তাদের জেলে পুরুন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আমি কেয়ারকে চাই কথা হ্যাঁ আমি কেয়ারকে দুটো প্রিসাইজ কথা বলা আছে। আচ্ছা ঠিক আছে প্লিজ আমার মনে পড়ছে অরবিন্দকেও তো আমরা বলি যে হিন্দুত্ববাদী যে বিচারধারা, তার সঙ্গে স্বাধীনতা আন্দোলন ইত্যাদি ইত্যাদি। অরবিন্দ যে কথা বলতেন সেটা হলো সিভিলাইজেশন ন্যাশনালিজম, সিভিলাইজেশনাল। তিনি ভারতকে একটা এমন ওই যাকে বলে যন্ত্র বা এমন একটা পরিবহন হিসেবে দেখতেন, এমন একটা টুল হিসেবে দেখতেন যেখানে সনাতন ধর্ম বা হিন্দুত্বকে ক্যারি করতে হবে। তিনি অন্য অনেক ধর্মের সঙ্গে হিন্দুত্বকে এর একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে দেখতেন। যে ন্যাশনালিজমের কথা আরএসএস বলে সেটা এথনো ন্যাশনালিজম। তারা মনে করেন হিন্দু রাষ্ট্র, ভারতকে হিন্দু রাষ্ট্রই হতে হবে। এই যে বাংলার মাটিতে আধ্যাত্মবাদ ছিল, সেই চৈতন্যর সময় থেকে মনুবাদের বিরোধী আধ্যাত্মবাদ ছিল, কিন্তু সেই আধ্যাত্মবাদের মধ্যে উগ্রতা ছিল না। সেটা ভগবানের সঙ্গে সাধারণ মানুষের ভালোবাসার সম্পর্কের জায়গা ছিল। দীপশিতা ধর অনবদ্য। দীপশিতা ধরের কাছে যে পরিমাণের যুক্তি রয়েছে, যে যুক্তিগুলো দীপশিতা ধর খাড়া করেছেন, যারা প্যানেলে বসেছিলেন তারা হয়তো ওই চিল্লাবে, কিন্তু এর সদ উত্তর দিতে পারবে না। মানে দীপশিতা ধর যে পয়েন্টে কথা বলেছেন, এই পয়েন্টগুলো খণ্ডন করার ক্ষমতা ওই যারা বিরোধী প্যানেলে বসে রয়েছে দীপশিতা ধরের অপোজিট সাইডে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে এবং হুক্কা হুয়া করবে। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এই নরেন্দ্র মোদী বলছেন জেলে বসে সরকার চালাতে দেব না। এই পশ্চিমবঙ্গে তৃণমূলের একাধিক নেতা দুর্নীতি করেছে। আপনারা জানেন অমিত শাহ 2019 সালে এসে কি বলেছিল, সারদা কাণ্ড রিওপেন করবে। আমরা কি দেখলাম, একের পর এক মানে জেল থেকে বেরিয়ে আসছে, জামিন পেয়ে যাচ্ছে। কাদের ওপরে বিশ্বাস রাখবেন? মানুষ তো এখন বলা শুরু করে দিয়েছে সেটিং রয়েছে, সেটিং। আর হিন্দুত্ববাদের রাজনীতি। দীপশিতা ধরের কথাগুলো তো শুনলেন। দীপশিতা ধরের কথাগুলো শোনার পরে আমার মনে হয় আপনিও একবার তালি বাজাবেন, আপনিও বলবেন সাবাস 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 দীপশিতা ধর। দীপশিতা ধর আর একটা পয়েন্ট বলেছেন, অনেকেই বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে অনেক হিন্দু ভারতবর্ষে এসেছে, পশ্চিমবঙ্গে এসেছে, কিন্তু তারা পশ্চিমবঙ্গে এসে সত্যিই কি সুরক্ষিত? তাদের অধিকার কি রয়েছে, নাকি তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে কিছু নির্দিষ্ট রাজনৈতিক দল? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। এবং দীপশিতা ধরের যে চমৎকার উত্তর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।